পাতায় উঠে এসছে যে বিষয়, তা মিথ্যে কথা। আজকের প্রথম চিঠি মাধব হাজরা, আড়িয়াদহ, কলকাতা 700-057 থেকে। কে এলি? খোকা? না মাসিমা, আমি। কেন খোকা এলো না কেন? আমি যে ওর পথ চেয়ে বসে আছি। আপনাকে বারবার একই কথা বলেছি মাসিমা, আজও বলছি, সেই ঝামেলাটা এখনো মেটেনি। বুঝি না বাবা, তোমাদের কেমন রাজনীতি? মায়ের কাছে সন্তান থাকতে পারে না। মাসিমা, মাসিমা অবুঝ হবেন না, সময় হলেই ও ঠিক আসবে। তোমার কথাতেই তো প্রায় এতগুলো বছর ধরে অপেক্ষা করে আছি। জানি না কবে ঝামেলা মিটবে, আর কবে কবে আমার খোকা আমার কাছে ফিরবে। প্রত্যেকই এই সংলাপ যার সম্পর্কে, সে আমার কলেজের ঘনিষ্ঠ বন্ধু সুবিনয়। গ্রামের ছেলে, কিন্তু যেমন মেধাবী তেমনি মিষ্টি ব্যবহার। ওর সঙ্গে বন্ধুত্বের সুবাদে ওর গ্রামের বাড়িতে দু একবার যাতায়াতের ফলে ওর বিধবা মায়ের অকৃপণ স্নেহ আর ভালোবাসায় আবিষ্ট হয়ে আমি আমার এক মাকে খুঁজে পেয়েছি। কলেজে পড়তে পড়তে একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে দেশের আর্থ সামাজিক পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে সুবিনয়। একদিন হঠাৎ জানতে পারলাম, পুলিশের সঙ্গে গুলি বিনিময় করতে গিয়ে সুবিনয় গুলিবিদ্ধ হয়েছে। পরের দিন ওর গ্রামের বাড়ি অন্য কেউ চিনত না বলে আমাকে মৃত্যু সংবাদ নিয়ে যেতে হলো। পথে ভাবছি ঘটনাটা কিভাবে মাসিমাকে বলবো। মাসিমা জানতেন সুবিনয় কলেজে ঢোকার পর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। পৌঁছে দেখি মাসিমা সপ্তাহ দুয়েকের একটানা জ্বরে বিছানা নিয়েছেন। আমাকে পেয়ে মাসিমা কেঁদে ফেললেন, সুবিনয়ের খবর নিতে ব্যস্ত হলেন। আমি সত্য কথা বলতে গিয়েও পারলাম না। সেই মিথ্যে বলা শুরু। বললাম, মাসিমা ও ভালো আছে, আপনি জানেন তো সব। পুলিশ খুঁজছে বলে ও কলকাতা ছেড়ে দিল্লি চলে গেছে, ঝামেলা মিটলেই ফিরে আসবে মাসিমা। তারপর থেকে বিগত 30 বছর ধরে বছরে 2-3 বার মাসিমার খোঁজ খবর নিতে যাই, আর গল্প করে একটার পর একটা মিথ্যে বলি। মাসিমার ভালো লাগা ফল, মিষ্টি আর সাধ্যমতো কিছু টাকা দিয়ে বলি সুবিনয় পাঠিয়েছে। মিথ্যে করে সুবিনয়ের জীবনের সার্থকতার গল্প শোনাই, ওর চাকরির গল্প শোনাই। ওর কথা শুনতে শুনতে মাসিমার চোখে দুঃখের মধ্যেও খুশির বন্যা বয়ে যায়। প্রাত্যহিকী শ্রদ্ধেয়া এক মায়ের কাছে মিথ্যে বলতে বলতে আজ আমি খুব ক্লান্ত। অথচ উনি একমাত্র সন্তানের যতটুকু সুখ স্মৃতি নিয়ে আছেন সেটা কেড়ে নিতে আমি অপারগ। আমায় আমায় তুমি ক্ষমা করো। মাধব হাজরা পাঠিয়েছেন এই চিঠি আড়িয়াদহ, কলকাতা 700-057 এইখান থেকে। চন্দ্রমল্লিক, বারাসাত, উত্তর 24 পরগনা। মানুষের মুখনিসৃত বহু কথা তার অন্তরের কথা নয়। চল তোর দিয়ে আসি সাগরের জলে। মোক্ষদার মুখনিসৃত এই কথা ছিল একেবারে মিথ্যে কথা। বহুদিন আগে অন্তরের নয় এমন মুখনিসৃত মিথ্যে কথা বলার এক গল্প বলি। বাংলার এক
প্রত্যন্ত গ্রামের 8 বছরের জিতুর জ্বরটা কোনো মতে ছাড়ছে না। পাশের গ্রামের বৃদ্ধ কবিরাজের ওষুধেও কোনো কাজ হয় না। ও পাড়ার মাস্টার মশাই কেষ্ট পণ্ডিত জিতুকে হাসপাতালে ভর্তি করে দেয়। জিতু হাসপাতালে শত ভিড়ের মধ্যে তার ওয়ার্ডে কর্মরতা নার্স মনিকাদের নজর কাড়ে। দুদিন যেতে না যেতেই দিদির শুশ্রূষায় এবং ওষুধের ক্রিয়ায় জিতু অনেকটা সুস্থ হয়ে ওঠে। জ্বর কমতেই দিদিকে নানান বায়না, নানান প্রশ্ন জিতুর। জিতু প্রশ্ন করে, ডাক্তারবাবু কানে কি যন্ত্র গুঁজে বুকের মধ্যেকার কি কথা শোনে গো দিদি? জিতু বায়না করে, সেও শুনবে। দিদি বলে, ভালো পড়াশুনো করলে তবেই অন্তরের কথা শুনে তার মানে বোঝা যায়। জিতু মনে মনে ভালো পড়াশুনো করার প্রতিজ্ঞা করে। বড় হয়ে সেও মানুষের অন্তরের কথা শুনবে। সে এখন অনেক সুস্থ। দিদি ডিউটিতে থাকলে সে বেড ও বেড করে বেড়ায়। হাসপাতাল তার নিজের ঘর হয়ে দাঁড়ায়। একদিন ডাক্তারবাবু জানিয়ে দেয় আগামীকাল তার ছুটি। ছুটির কথা শুনে মুখ ভার করে জিতু দিদির সঙ্গে আড়ি করে দেয়। সে হাসপাতালে থাকতে চায়। জিতু মনিকার ডিউটির সময় পিছু ছাড়ে না। ওই দিন মনিকা আলমারি থেকে ওষুধ বার করার সময় লাল রঙের লেবেল লাগানো শিশি দেখে কৌতূহল বশত জিজ্ঞেস করে, জিতু, দিদি দিদি এটা কিসের ওষুধ? মনিকা বলে, ওটা খেলে তোকে আর বাড়ি যেতে হবে না। জিতু চুপ করে থাকে। রাত্রে সবাই ঘুমোলে চুপি চুপি পয়জন লেখা ওই শিশির ওষুধ খেয়ে সকালে নিথর দেহে ডাক্তারবাবুর কাছে পৌঁছলে ডাক্তারবাবু ছুটির প্রেসক্রিপশন বাতিল করে দেয়। তাপসচন্দ্র মল্লিক, বারাসাত, উত্তর 24 পরগনা থেকে পাঠিয়েছেন এই চিঠি। ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া। ছোটবেলায় জেনেছিলাম সদা সত্য কথা বলিবে। জেনেছিলাম ঠিকই, কিন্তু বাস্তবে বরং কিছুটা উল্টো রাস্তায় হেঁটেছি। যেমন মা কোনোদিন জিজ্ঞাসা করলেন, কিরে নকুর মামার কাছে পড়তে যাবি না? আমি মিথ্যে বলেছিলাম, না মা, নকুর মামার জ্বর, আজ পড়াবে না। আসলে খেলাধুলোর বাড়াবাড়িতে নকুর মামার পড়াটা হয়ে ওঠেনি। ফলে অবধারিত শাস্তির হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছি। শুধু আমি কেন, পরিবারে এবং প্রতিবেশীদের মধ্যেও মিথ্যার আশ্রয় নিতে দেখেছি। মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে বড় করে দেখানো হয়। এই যেমন বেশ কিছুদিন আগে বুলি পিসি মায়ের প্রশ্নের উত্তরে বলেছিল, আর বলো না বৌদি, ছেলেটা বিদেশে খুব বড় চাকরি করে, তো ছুটি ছাটা কম, সেই কারণে বাড়ি আসতে পারে না। মা বলেছিলেন, তা ছেলের বিয়ে দিচ্ছি না কেন? বুলি পিসি বলেছিল, বলেছি, কিন্তু ছেলে বলে ওসব বলো না, বউ এলে বড় ঝামেলা, তাই আর কি। তারপর একদিন হঠাৎ করে ভোর হওয়ার আগে অন্ধকার থাকতে থাকতে একদল পুলিশ এসে বুলি পিসির ছেলেকে বাড়ি থেকে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে গেল। জানতে পারলাম বুড়োদা মানে বুলি পিসির ছেলে বহু অপরাধে অভিযুক্ত। আগের দিন রাতে বুড়োদা বাড়ি এসেছে, সে খবরটা পুলিশের কাছে ছিল, ফলে বুড়োদা আর পালাতে পারেনি। বুলি পিসি কতজনকে এড়িয়ে চলবেন? মাথা নিচু করে থাকতেন। পিসিকে দেখে আমাদেরই লজ্জা হতো। মা বলতেন, দেখেছিস, এই জন্য মিথ্যা বলতে নেই, সবার কাছে ছোট হয়ে যেতে হয়। তবে হ্যাঁ, বিপদ থেকে বাঁচার জন্য অন্যের মঙ্গলার্থে মিথ্যে বলা প্রয়োজন হয়। এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে কেউ কেউ যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না বলেও মিথ্যে কথায় অন্যের জীবন, সম্পত্তি, সম্পর্ক বাঁচিয়ে রেখেছেন। কাজল ভাদুড়ি, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, এখান থেকে পাঠিয়েছেন এই চিঠি। মোনালিসা মণ্ডল, কীর্ণাহার, মেলেপাড়া, বীরভূম থেকে লিখছেন,
আমার স্বামীর দূর সম্পর্কের এক আত্মীয়া কবিতা কাকিমা মন্ট্রিলে কর্মরতা ছিলেন। সদা হাস্যময়ী সংস্কৃতি মনস্কা কবিতা কাকিমা ওখানকার একজন বিশেষ জনপ্রিয় মানুষ। যে কোনো সামাজিক কাজ কবিতা কাকিমাকে ছাড়া ওরা ভাবতেই পারে না। সেবার কলকাতায় বৃদ্ধা দিদাকে দেখে গ্রামের বাড়িতে আসার এক পরিকল্পনা করলেন কাকিমা। যে কথা বলছি সেটা সম্ভবত 2013 সাল। সেই মোতাবেক বিমানে টিকিট কেটে নিজের দেশে ফেরার এক চূড়ান্ত প্রস্তুতি। এদিকে যেখানে থাকেন সেখানে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যেটা কবিতা কাকিমাকে ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় কবিতা কাকিমার কোনো বিকল্প নেই। এদিকে কাকিমার ওই দিনই বিমানের টিকিট বুকিং। এই সংবাদ কর্মকর্তাদের কানে পৌঁছতে ওরা পড়ে গেলেন ভীষণ বিপাকে। কাকিমার যাওয়া কিভাবে স্থগিত করা যায় সেই নিয়ে চলে জোর আলোচনা। বাধ্য হয়ে এক বিরাট মিথ্যার আশ্রয় নিতে হবে, এটাই সিদ্ধান্ত হয় সর্বসম্মতিক্রমে। মিথ্যে কথা বলে কাকিমাকে জানিয়ে দেওয়া হয় যে ওরা জেনেছে অনিবার্য কারণে ওই দিনের বিমান বাতিল হয়ে যায়। পরবর্তীতে ওর যাত্রাকাল জানিয়ে দেওয়া হবে। ব্যাস, কাকিমার যাওয়া স্থগিত হয়ে যায়। জানো প্রাত্যহিক কি, ওই বিমানটি মন্ট্রিল থেকে দিল্লি হয়ে দমদম বিমানবন্দরে পৌঁছানোর কথা, কিন্তু অভিশপ্ত বিমানটি ওড়ার পর মাঝ সমুদ্রে ভেঙে পড়ে এবং 3 শতাধিক যাত্রীর সকলের মৃত্যু হয়। জানি মিথ্যে কথা বলা মহাপাপ, মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না। একটা মিথ্যে কথা হাজার মিথ্যের জন্ম দেয়, কিন্তু এই মিথ্যেকে কি বলবে প্রাত্যহিকী? একটা মিথ্যে কথা সেদিন কাকিমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। মোনালিসা মণ্ডল, কীর্ণাহার, মেলেপাড়া, বীরভূম। এবারের চিঠিতে একটি চিঠিতে দুজনের নাম, যাই হোক প্রথম নামটাই বলি, অশোক কুমার পাল, গ্রাম পাতপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। মিথ্যে কথা বলা মহাপাপ আমরা পড়েছি, তার ফল কি হয় তাও আমরা রাখাল বালকের কাছ থেকে জেনেছি। তবুও বলি প্রাত্যহিকী, ক্ষেত্রবিশেষে মিথ্যে কথারও গভীর কিছু মাধুর্য আছে। আধপেটা খেয়েও আমাদের মায়েরা আঁচলে হাত মুছতে মুছতে বুঝিয়ে দেন। সাল ছিল 2008। এক পাড়াতুতো ভাইপো ছিল খুবই মেধাবী। তার যত আদর আবদার ছিল আমার কাছে। বাবার কাছে কিছু চাইতে হলেও তা হতো আমার মাধ্যমে। সে দীঘা যাওয়ার বায়নাই হোক বা পুজোর জামা প্যান্ট কেনা। হেন ভাইপোর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেশ খারাপ হলো কোনো কারণে। খাওয়া দাওয়া, বাইরে বেরোনো প্রায় বন্ধ করে দিল। দুশ্চিন্তায় তার বাবা মায়েরও মুখের রুচি গেল। অনেক বুঝিয়ে তাদের এক নার্ভের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু বললেন, রোগীর দীর্ঘ কাউন্সেলিং দরকার, তাকে কোনো স্যানিটেরিয়ামে ভর্তি করা দরকার। দাদা বৌদির মাথায় হাত। বলা বাহুল্য, বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ল আমার হাতে। আমাকে যে বিশ্বাস করে। ভাইপোর সমুদ্র স্নানের সুখস্মৃতির কথা আমার জানা ছিল। সকলে মিলে দীঘা বেড়াতে যাব বলে তাকে নিয়ে যাওয়া হলো একটা মেন্টাল অ্যাসাইলামে। ভাইপোকে রেখে ফেরার মুখে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কাকু কাকু, তুমিও আমাকে মিথ্যে কথা বলে আনলে কাকু। ভাইপো বিচ্ছেদের চাইতে মিথ্যে কথার গ্লানি বেশি কষ্ট দিতে থাকলো আমাকে। 1 মাস পরে দাদা আমাকে হাসতে হাসতে এসে বলল, তোমার ভাইপো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজই বাড়ি আসছে। ভাগ্যিস ভাগ্যিস সেদিন তুমি মিথ্যে কথা। অশোক কুমার পাল, গ্রাম বাদপুর, জেলা পূর্ব বর্ধমান। এবারের যে চিঠি, সেই চিঠি পাঠিয়েছেন ডক্টর অনুত্তম পরিয়ারি, কাঁথি, পূর্ব মেদিনীপুর। ডক্টর অনুত্তম পরিয়ারির চিঠি। বিজনবাবু ক্লাস 8-এ রোল কল শেষ করলেন এবং যথারীতি দরজার কাছে
রাখালের মুখ। ঘড়িতেও ঠিক 11:10। আজ কি কারণ রাখাল? মারপিট করছিলাম। কে? বিজনবাবুর মনে হলো কথাটা ঠিক মতো শুনতে পাননি। মারপিট করছিলাম স্যার। মারপিট? কে মেরেছে তোকে? কেউ মারেনি স্যার, আমি মেরেছি বম্বলকে। কেন? ওর কাছে 2টো বল ছিল, একটা চাইলাম, কিছুতেই দিল না। বিজনবাবুর মনে হলো অজ্ঞান হয়ে যাবেন। মিথ্যে কথার রাজা রাখাল মণ্ডল হঠাৎ সত্যি বলছে, তাও আবার এমন সত্যি। কিন্তু শাসন তো দরকার। চোখ দুটো যথাসম্ভব লাল করে বললেন, তোর লজ্জা করে না এসব করতে? দেখ দেখ সুবোধকে দেখ, তোরই পাশের বাড়ি, বাংলা এবার ফুল মার্কস পেয়েছে। না স্যার, আমি পাইনি স্যার। পুরো ক্লাসকে স্তম্ভিত করে দিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো সুবোধ। পাসনি মানে? তিনি তার দিকে চেয়ে রইলেন শুধু। প্রশ্ন তাঁর চোখেই। স্যার, সমীরের খাতা দেখে আমি লিখেছিলাম। মাথা নিচু করে বলল অজয়। বাহ, চমৎকার। আর কে কে আছো এই দলে? উঠে দাঁড়াও। বিজনবাবু অবাক হয়ে দেখলেন কয়েকজন ছাড়া প্রায় সবাই উঠে দাঁড়ালো। কিছু বুঝতে পারছেন না বিভাসবাবু, কি দেখছেন এসব। ক্লাস ছেড়ে বেরিয়ে এলেন তিনি। মাথার শিরাগুলো দপদপ করছে অব্যক্ত রাগে। কিন্তু প্রধান শিক্ষকের ঘরে ঢোকার আগে কি যেন একটা হলো তাঁর। হঠাৎ প্রচন্ড কান্নায় সে ঘিরে ধরল তাকে। তাকে ওই অবস্থায় দেখে প্রধান শিক্ষক রমেনবাবুও হকচকিয়ে গেলেন। এই কি হয়েছে বিভাসবাবু? কাঁদছেন কেন? আমায় আপনি ক্ষমা করে দিন স্যার, আমি শিক্ষকতার যোগ্য নই। মানে এসব কি বলছেন? ঠিক বলছি স্যার, ছেলে মেয়েদের আমি কিচ্ছু পড়াইনি স্যার, কিচ্ছু শেখাইনি, শুধু ফাঁকি দিয়েছি আর ওদের অমানুষ তৈরি করেছি। আরে কি হয়েছে সেই কথাটা বলবেন তো নাকি? নইলে বুঝবো কি করে? কিন্তু বিজনবাবু কিছু বলবার আগে রমেনবাবুর ফোন বেজে উঠল। তিনি ফোন ধরলেন, আর ধরেই তার চোখ মুখের ভাবান্তর ঘটে গেল। তিনি শশব্যস্ত হয়ে উঠলেন। বিভাসবাবু কিঞ্চিত বিস্মিত। কি হয়েছে স্যার? আমাকে এখনই একবার থানায় যেতে হবে। বিভাসবাবু, থানায়? কেন? আমার বাড়ি থেকে টাকা গয়না চুরি করে পালিয়েছিল যে ছেলেটা, সে নাকি থানায় এসে ধরা দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার, কিছু মনে করবেন না, আপনার বিষয়টা এসে শুনছি। থানায় এসে রমেনবাবুর চক্ষু স্থির। চারিদিকে লোকে লোকারণ্য, সারি সারি পুলিশ বয়ান লেখার খাতা নিয়ে ব্যস্ত, আর সবার সামনেই লম্বা লাইন থেকে থেকে স্লোগান উঠছে, মিথ্যে কথা আর নয়, সত্যি কথা বলতে চাই, স্বীকারোক্তি নিতে হবে ইত্যাদি। সামনেই একজন পুলিশ। ধরলেন তিনি। এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন, সত্যি কথা বলার কঠিন অসুখ ছড়িয়েছে সারা বিশ্বে, মিথ্যে কথা উদাও। রমেনবাবু ভয়ে ভয়ে চারদিকে তাকালেন। সামনেই একটা মস্ত লাইন। রমেনবাবু সবিস্ময়ে দেখলেন ওই লাইনে প্রায় সকলেই অভিজাত শ্রেণীর, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, ওষুধের কারবারি, ব্যবসায়ী, সরকারি অফিসার থেকে ক্লার্ক, সবাই যে যার লাইনে। এদের সবার সত্যি কথা বলার আছে। আরে রমেন, তুই এখানে? রমেনবাবু বাঁ দিকে ফিরলেন। কলেজের বন্ধু সত্যেন গোয়েন্দা বিভাগে চাকরি করে। শুকনো হাসেন রমেনবাবু। তোর কি ব্যাপার? তোরও স্বীকারোক্তি? না রে, হাসলো সত্যেন, রেজিগনেশন দিতে এসেছি। কেন? কারণ আমাদের ছুটি, মিথ্যে কথা না থাকলে আমাদের আর কাজ কি বল? তোর কি ব্যাপার? কনফেশন? না, আমার আর কি। তোমার নেই? ফিসফিসিয়ে কানের কাছে কে বললো কথাটা? রমেনবাবু চকিতে ঘাড় ফেরালেন। না, কেউ নেই। প্রশ্নটা ফিরতে লাগলো শুধু কানে কানে। রমেনবাবু ভুলে গেলেন কেন এসেছিলেন এখানে। ফোন বাজতে লাগলো তাঁর। ধরলেন না, বিউভালের মতো এগিয়ে চললেন নিজের শাড়িটির খোঁজে। হারিয়ে গেলেন জনতার ভিড়ে। ফোনটা কিন্তু বাজতেই লাগলো তীব্র স্বরে। ঘুম ভেঙে গেল আমার। মায়ের ফোন। এখনো ঘুম থেকে উঠিসনি? আজ না সেমিনার? কার সেমিনার বলো তো? মানে বললি যে আজ সেমিনার আছে, বাড়িতে আসতে পারবি না। ঢোক গিলে বললাম, সেমিনার না মা, বন্ধুরা ধরেছে পিকনিক করবে তাই। ইস,
কি মৃত্যুক! যাই হোক, সাবধানে যাস। ফোন রেখে পুবের জানলা খুলে দাঁড়ালাম। ডক্টর অনুত্তম পরিয়ারি, কাঁথি, পূর্ব মেদিনীপুর।